আজকে আমরা আলোচনা করব ভারতীয় দর্শনের মানে হচ্ছে ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে আমরা আলোচনা করব। ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে আলোচনা করব। আমরা জানি ন্যায় দর্শনের প্রথম প্রমাণ হচ্ছে প্রত্যক্ষ, তারপরের প্রমাণ হচ্ছে অনুমান। সেই অনুমান সম্পর্কে আমরা আলোচনা করব। অনুমানটা কিভাবে আসছে, যে অনুমিতি জ্ঞানের প্রমাণকে আমরা বলছি অনুমান। সেই অনুমানটা সম্পর্কে আলোচনা করব এবং অনুমানের যে ভাগগুলো আছে সেই সম্পর্কেও আলোচনা করব। এবং অনুমানের মধ্যে যেই দুটো ভাগ আমাদের এই ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে আছে, সেই সেমিস্টারের মধ্যে হচ্ছে স্বার্থানুমিতি আর হচ্ছে পরার্থানুমিতি, সেই সম্পর্কেও আলোচনা করব এবং তার পার্থক্যটাও আমরা কিন্তু আলোচনা করব। তো আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো। এটা কিন্তু প্রথমেই ক্লাসের শুরুতেই বললাম, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাদেরকে অনেকটা উৎসাহিত করে। তো চলো দেখে নিই অনুমানটা কি বা কাকে বলছে, সেটা আমাদের প্রথম বক্তব্য এবং সেই জিনিসটা নিয়ে আমরা আগে আলোচনা করব। চলো, তো আমরা জানবো অনুমিতি বা অনুমানটা কি। প্রথমত হচ্ছে অনুমিতি। অনুমিতিটাকে আমরা আগে ভাঙবো, যে অনুমিতিটাকে ভেঙে কি কি পাচ্ছি। অনু প্লাস মিতি ইজিক্যাল টু অনুমিতি। অনু শব্দের অর্থ কি? পরে বা পশ্চাতে। আর মিতি শব্দের অর্থ হলো জ্ঞান। অর্থাৎ অনুমিতির ব্যুৎপত্তিগত অর্থ হলো সেই জ্ঞান যা প্রত্যক্ষের পরে বা পশ্চাতে উদ্ভূত হয়। তাহলে আমাদের প্রথমে প্রত্যক্ষ জ্ঞান হবে, তারপর আমাদের অনুমান অর্থাৎ অনুমিতি জ্ঞান হবে। এই অনুমিতি যে সংজ্ঞাটা কি বলছে, জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্য সম্পর্কে কোনো জ্ঞান লাভ করলে তাকে বলা হয় অনুমিতি। অর্থাৎ আমরা জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্য সম্পর্কে কোনো জ্ঞান যদি লাভ করি সেটাকে বলা হয় অনুমিতি। আর এই অনুমিতির জ্ঞানের যা করণ তার নামই হলো অনুমান প্রমাণ। অনুমিতির জ্ঞানের যে করণ তার নাম হলো অনুমান প্রমাণ। তাহলে অনুমিতিটা কি? জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্য সম্পর্কে আমাদের যে জ্ঞান লাভ হচ্ছে তাকে বলা হয় অনুমিতি। এই অনুমিতিকে আবার তিন ভাগে ভাগ করা হচ্ছে। একটা প্রয়োজনগত মনস্তাত্ত্বিক সম্বন্ধনীয় অনুমিতি, একটা কার্যকরণ সম্বন্ধনীয়, আর একটা ব্যাপ্তি সম্বন্ধনীয়। তাহলে কি অনুমিতিকে তিন ভাগে ভাগ করা হয়? প্রয়োজনগত, কার্যকরণ, ব্যাপ্তি। এই প্রয়োজনগত দিক থেকে আমাদের বেরোচ্ছে স্বার্থানুমিতি আর পরার্থানুমিতি। আমাদের পাঠ্যে আলোচনা আছে এই ফার্স্ট সেমিস্টারে স্বার্থানুমিতি আর পরার্থানুমিতিটা। কার্য সম্বন্ধীয় থেকেও ভাগ আছে, ব্যাপ্তি সম্বন্ধীয় থেকেও ভাগ আছে, তো সেটাও আমরা দেখে নেব। চলো সেটা দেখে নিই। কার্যকরণ সম্বন্ধনীয় অনুমিতিকে তিন ভাগে ভাগ করা হয়, পূর্ববৎ, শেষবৎ আর সামান্যত দৃষ্ট। আর ব্যাপ্তিকে তিন ভাগে ভাগ করা হয়, কেবল অন্যয়ী, কেবল ব্যতিরেকী আর অন্যয় ব্যতিরেকী। তো আমরা প্রয়োজনগত দিক থেকে যে অনুমিতি সেটাকেই আলোচনা করব, স্বার্থানুমিতি আর পরার্থানুমিতি। সেটা আমাদের ফার্স্ট সেমিস্টারের প্রথম দিকে আছে। স্বার্থানুমিতিটা কি হচ্ছে? স্বার্থানুমিতিকে যদি আমরা ভাঙি তাহলে দেখা যাচ্ছে স যুক্ত অর্থ যুক্ত অনুমান। স বলতে নিজের, অর্থ বলতে বিষয় বা প্রয়োজন, অনুমান বলতে পরোক্ষ জ্ঞান। অর্থাৎ যে অনুমানের সাহায্যে নিজের বিষয়ে পরোক্ষ জ্ঞান লাভ করা হয় তাকে বলে স্বার্থানুমিতি। তাহলে স্বার্থানুমিতিটা কি? যে নিজের বিষয়ে যে জ্ঞান লাভ করব সেটা হলো নিজের জন্য যে জ্ঞানটা জানবো সেটাই হলো স্বার্থানুমিতি। স্বার্থ মানে নিজের, ঠিক আছে? স্বার্থানুমিতিটা বোঝা গেল। এবার আমরা দেখব পরার্থানুমিতি। পরার্থানুমিতিকে যদি আমরা ভাঙি তাহলে কি হচ্ছে? পরযুক্ত অর্থ যুক্ত অনুমিতি। পর মানে কি বোঝাচ্ছে? পর মানে অপরের, অর্থ মানে বিষয় বা প্রয়োজন, আর অনুমিতি মানে পরোক্ষ জ্ঞান। যেটা হচ্ছে অনুমিতি মানে পরোক্ষ জ্ঞান। তাহলে যে অনুমানের সাহায্যে অপরের কাছে কোনো বিষয়কে প্রমাণ করা হয় সেই অনুমানকেই বলা হয় পরার্থানুমিতি। প্রথমত বলে রাখি, আমাদের যদি স্বার্থানুমিতি জ্ঞান না হয় তাহলে কিন্তু আমাদের পরার্থানুমিতি জ্ঞান কখনোই হতে পারে না, বা পরার্থানুমিতি আমরা দিতে পারবো না। আমরা নিজেরা যে জ্ঞানটা আগে জানবো, যে জ্ঞানটা আগে আমরা জানবো সেই জ্ঞানটা আমরা অপরকে দেব, সেটাই হলো পরার্থানুমিতি। নিজে যেই জ্ঞানটা আগে জানবো সেটা হলো স্বার্থানুমিতি, এবং অপরের কাছে যেই জ্ঞানটা দেব সেটা হলো পরার্থানুমিতি। অর্থাৎ যে অনুমানের সাহায্যে অপরের কাছে কোনো বিষয়কে প্রমাণ করা হয় সেই অনুমানকেই বলা হয় পরার্থানুমিতি। তাহলে যে অনুমানকে
যেই অনুমানের সাহায্যে অপরের কাছে কোনো বিষয়কে প্রমাণ করা হয় সেই অনুমানকেই কি বলা হয়? পরার্থনমিতি। প্রথমে আমাদের স্বার্থানুমিতি হবে, তারপর আমাদের হবে পরার্থনমিতি। পরার্থনমিতির ক্ষেত্রে আমাদের 5টা জ্ঞান হচ্ছে, অর্থাৎ ন্যায়ের 5টা অবয়ব বাক্য আছে, যে পঞ্চ অবয়বী ন্যায়, সেই 5টা অবয়বী ন্যায় এই পরার্থনমিতিতে আমরা পাচ্ছি, বা এই পরার্থনমিতি করতে গেলে এই 5টা বাক্য প্রয়োজন। তো এই 5টা বাক্য জানার আগে আমাদেরকে খুব ভালো করে আগে একটা জিনিস বুঝতে হবে, ন্যায়ের যে 3টে পদ, পক্ষ, সাধ্য, হেতু, এই 3টে পদকে আগে একটু জানতে হবে, তারপর আমরা এই 5টা বাক্য আমরা বুঝতে পারবো। তাহলে আগে আমরা প্রথমত সেই 3টে পদকে আগে জেনে নিই। একটা উদাহরণ সাহায্যে আমরা এই ন্যায়ের 3টে পদ, সাধ্য, পক্ষ, হেতু, এই 3টে পদ জানবো। উদাহরণটা কি আছে? যেখানে যেখানে ধোঁয়া আছে সেখানে সেখানে আগুন আছে। দূরের ওই পাহাড়ে ধোঁয়া আছে, দূরের ওই পাহাড়ে আগুন আছে। তাহলে যেখানে যেখানে ধোঁয়া আছে সেখানে সেখানে আগুন আছে, দূরের ওই পাহাড়ে ধোঁয়া আছে, অতএব দূরের ওই পাহাড়ে আগুন আছে। এবার আমরা একটু জেনে নেব সাধ্য কাকে বলছে। ন্যায়ের যে 3টে অনুমানের পদ, সেই পদের মধ্যে সাধ্য প্রথম পদ। সাধ্যটাকে কাকে বলছে? অনুমানের ক্ষেত্রে সাধ্য হলো এমন পদ বা বিষয় যাকে আমরা প্রমাণ করতে চাই, অর্থাৎ অনুমানে যাকে প্রমাণ করা হয় সেটাই হলো সাধ্য। আর পক্ষ কি? অনুমানের ক্ষেত্রে সাধ্যকে যে স্থানে আমরা প্রমাণ করব সেটাই হলো পক্ষ। আর হেতু, যার দ্বারা সাধ্যকে পক্ষে প্রমাণ করা হয় তাকে বলা হয় হেতু, অর্থাৎ হেতুর দ্বারাই সাধ্যকে পক্ষে আমরা প্রমাণ করতে চাই। যেখানে যেখানে ধোঁয়া আছে সেখানে সেখানে আগুন আছে, দূরের ওই পাহাড়ে ধোঁয়া আছে, দূরের ওই পাহাড়ে আগুন আছে। আমরা অনুমান কোনটা করছি? অনুমান কোনটা করছি? যে পাহাড়ে আগুন আছে, এটা হলো সাধ্য। এটাকে আমরা অনুমান বা প্রমাণ করতে চাইছি, যেটা আমরা অনুমান করে প্রমাণ করতে চাইছি যে পাহাড়ে নিশ্চয়ই আগুন আছে, নইলে ধোঁয়াটা কেন দেখতে পাবো আমরা, তাই তো? তাহলে ধোঁয়া আছে যেখানে, তার মানে ধোঁয়া আছে মানে সেখানে আগুন আছে, এটা আমরা অনুমান করছি। তাই পাহাড়ে আগুন আছে, এটা হলো সাধ্য। তাহলে এটা কি হলো? সাধ্য। এটাকে আমরা প্রমাণ করতে চাইছি, তাই এটা হলো সাধ্য। আর পক্ষ কি? যেখানে সাধ্য, অনুমানের ক্ষেত্রে যেখানে সাধ্যকে আমরা প্রমাণ করতে চাই, যেখানে আমরা সাধ্যকে প্রমাণ করতে চাই। পাহাড়ে আগুন আছে, আগুন তথা সাধ্যকে আমরা কোথায় প্রমাণ করতে চাইছি? পাহাড়ে করতে চাইছি। কোথায় করতে চাইছি? পাহাড়েটা। তাহলে পাহাড়টা হলো কি? পক্ষ, তাই তো? পাহাড়টা পক্ষ, আগুনটা হলো সাধ্য। তাহলে পাহাড়ে আগুন আছে এটাকে আমরা প্রমাণ করতে চাইছি, অর্থাৎ এখানে আগুন, আগুন কথাটা হলো সাধ্য, পাহাড়টা হলো পক্ষ। এইবার বলছে যার দ্বারা সাধ্যকে প্রমাণ করা হয় সেটা হলো হেতু। তাহলে এখানে হেতু কোনটা? ধোঁয়া। যে ধোঁয়াটা আছে, ধোঁয়াটা এখানে হেতু। তাহলে এখানে 3টে জিনিস বেরোচ্ছে, দেখো ভালো মতো দেখবে। আগুনটাকে কিন্তু আমরা অনুমান করছি, আগুনটাকে প্রমাণ করতে চাইছি, সেটা হলো সাধ্য। পাহাড়টাকে আমরা কি করছি? পাহাড়টা হলো পক্ষ, কারণ কোথায় আমরা সাধ্যকে যে স্থানে প্রমাণ করার চেষ্টা করব সেটা হলো পক্ষ। কোথায় আমরা প্রমাণ করার চেষ্টা করছি? পাহাড়ে প্রমাণ করার চেষ্টা করছি, তাই তো? তাহলে পাহাড়ে আগুন আছে, তাহলে আগুনটা সাধ্য, পাহাড়টা হলো পক্ষ। আর ধোঁয়া, যেই ধোঁয়াটা আমরা দেখছি, কার দ্বারা আমরা প্রমাণ করতে চাইছি? সাধ্যকে পক্ষে প্রমাণ করতে চাইছি, কার দ্বারা? হেতুর দ্বারা। তাহলে ধোঁয়াটা হলো হেতু। তাহলে বোঝা গেল পক্ষ, সাধ্য, হেতুটা পুরোপুরি। এখানে ধোঁয়া হলো হেতু, পাহাড় হলো পক্ষ, আগুন হলো সাধ্য। আমরা পঞ্চ অবয়বী যে ন্যায়টা সেই সম্পর্কে জানবো। প্রথমে আছে প্রতিজ্ঞা। মহাবাক্যের অন্তর্গত প্রথম অবয়ব বাক্যটির হলো অনুমানের প্রতিপাদ্য বিষয়, একেই ন্যায় দর্শনে বলা হয় প্রতিজ্ঞা। প্রতিজ্ঞাটা হলো কি? পঞ্চ অবয়বী ন্যায়ের প্রথম বাক্য। সুতরাং যে অবয়ব বাক্যে বক্তা তার প্রতিপাদ্য বিষয়টিকে বাক্যের আকারে প্রকাশ করে তাকেই বলা হয় প্রতিজ্ঞা বাক্য। প্রতিজ্ঞা বাক্য কাকে বলছে? বক্তা, যে অবয়ব বাক্যে বক্তা তার প্রতিপাদ্য বিষয়টিকে বাক্যের আকারে প্রকাশ করছে তাকে বলবো প্রতিজ্ঞা বাক্য। যেমন হলো পর্বতে আগুন আছে, এই বিষয়টিকে বক্তা আকারে প্রতিপাদন করতে চাইছে বা প্রতিষ্ঠা করতে চাইছে যে পর্বতে আগুন আছে, এটা হলো প্রতিজ্ঞা। হেতু কাকে বলছি? দ্বিতীয় বাক্যটি হলো হেতু, যেখানে কিনা
যে বিষয়ে সেই সাধ্যকে, মানে হচ্ছে প্রতিজ্ঞা নামক অবয়ব বাক্য সাধ্যকে নির্দেশ করছে। প্রতিজ্ঞা নামক অবয়ব বাক্যটা সবসময় সাধ্যকে নির্দেশ করে এবং যে বিষয়ে সেই সাধ্যকে তা জানিয়ে দেয় তাকে বলে হেতু। মানে যে বিষয়ে সেই সাধ্যকে জানিয়ে দিচ্ছে, মানে সাধ্যটা মানে প্রতিজ্ঞা বাক্যে, অর্থাৎ প্রতিজ্ঞা বাক্যে যেটাকে মানে প্রতিজ্ঞা বাক্যে যেখানে আমরা সাধ্যটাকে প্রতিষ্ঠা করতে চাইছি, যে সাধ্যটাকে আমরা জানাচ্ছি সেটাকে বলা হচ্ছে হেতু। হেতুর অন্য এক নাম হচ্ছে লিঙ্গ, কারণ পর্বতীতে ধোয়া আছে। আমরা প্রথমত বলেছিলাম যে পর্বতটা কি সাধ্য আর হেতু হচ্ছে ধোয়া, তাই তো? হেতু হচ্ছে ধোয়া আর আগুনটাকে কি বলেছিলাম? পক্ষ। এবার হচ্ছে উদাহরণ। উদাহরণটা কি বলছে যে তৃতীয় বাক্যটা হলো উদাহরণ এবং এই বচনের মাধ্যমে প্রতিজ্ঞা বাক্য হেতু বাক্যের মধ্যে যে ব্যাপ্তি সম্পর্কটি আছে তা উল্লেখ করা হয় এবং একটি অতি পরিচিত দৃষ্টান্তের সাহায্যে তাকে সমর্থন করা হয়, সেটা হলো উদাহরণ। তাহলে উদাহরণের দ্বারা আমরা কোনো কিছু প্রতিষ্ঠা করতে চাইছি, যেখানে ধোয়া আছে সেখানে আগুন আছে। এই উদাহরণটা দ্বারা আমরা কিন্তু প্রতিষ্ঠা করতে চাইছি কাকে? প্রথমত প্রতিজ্ঞা, তারপর আমরা করতে চাইছি হেতু। তাহলে প্রতিজ্ঞাটাকে কি বলা হচ্ছে? সাধ্য, যেখানে কিনা আগুনটা হচ্ছে প্রতিজ্ঞা আর ধোঁয়াটা হচ্ছে হেতু। যে হেতু ও সাধ্যের মাধ্যমে, মানে হেতু ও সাধ্যের মাধ্যমে এই উদাহরণটাকে আমরা মানে প্রতিষ্ঠা করতে চাইছি। তারপরে বলছে উপনয়ন, যেখানে কিনা বলছে মহাবাক্যের চতুর্থ অবয়ব বাক্যটি হলো উপনয়ন। উপনয়ন নামক অবয়ব বাক্যের মূল কাজ হলো উদাহরণের যে সামান্য বা সার্বিক বচনের যে দৃষ্টান্ত সহযোগে উল্লেখ করা হয়েছে সেইটিকে তাকে একটা বিশেষ দৃষ্টান্তমূলক প্রয়োগ করা। মানে পরবর্তীতে আগুন দ্বারা ব্যাপ্য ধোয়াই আছে, আগুন দ্বারা ব্যাপ্য ধোয়া আছে, এইটাকে আমরা, যে উদাহরণটা কি ছিল? যেখানে ধোয়া আছে সেখানে আগুন আছে। এই উদাহরণটাকে আমরা সামান্য বা সার্বিক বচনে যে দেখছি, এটাকে আমরা একটা বিশেষ দৃষ্টান্তে প্রতিষ্ঠিত করতে চাইছি, উপনয়ন, সেটাকে বলবো উপনয়ন। নিগমনটাকে কি বলছে? যে শেষ বাক্য হলো নিগমন এবং এটি হলো সিদ্ধান্তগত অবয়ব বাক্য, কারণ এখানে পক্ষে সাধ্যটিকে প্রমাণ বা সিদ্ধ করা হয় এবং তা থেকে উৎপন্ন অনুমানটিকে গ্রহণ করা হয়। প্রথমত এখানে কি করা হচ্ছে? সাধ্যটিকে প্রমাণ করা হচ্ছে বা সিদ্ধ করা হচ্ছে, তা থেকে অনুমানটিকে গ্রহণ করা হচ্ছে। পরবর্তীতে আগুন আছে, লাস্টে আমরা এটাই পাচ্ছি। পর্বতে আগুন আছে কারণ পরবর্তীতে ধোয়া আছে, যেখানে ধোয়া আছে সেখানে আগুন আছে, পরবর্তীতে আগুন দ্বারা ব্যাপ্য ধোয়া আছে আর পরবর্তীতে আগুন আছে। আমরা এটা লাস্ট যে সিদ্ধান্তে যাব সেটা হলো নিগমন। তাহলে প্রতিজ্ঞাটাকে আমরা সাধ্যের আকারে ধরছি, যেখানে আগুনটা সাধ্য। হেতু তো আমরা জানি, যেটা কিনা আমরা সাধ্যকে এখানে নির্দেশ করছি, মানে নির্দেশ করে দিচ্ছে সেই সাধ্যকে, যে বিষয় মানে যে বিষয়ে সেই সাধ্যকে তা জানিয়ে দিচ্ছি সেটা হলো হেতু। আর উদাহরণটা কি বলছে? যে একটা নির্দিষ্টমূলক একটা দৃষ্টান্ত দিতে চাইছে, এই পর্বত, আগুন, ধোয়া, এটা মিলিয়ে একটা উদাহরণ তৈরি করতে চাইছি, যে যেখানে ধোয়া আছে সেখানে আগুন আছে। আর উপনয়নটা কি? উপনয়ন হচ্ছে এমন জিনিস যেখানে উদাহরণটা একটা সার্বিক বা সামান্য বচন দিচ্ছে, সেখানে বিশেষ দৃষ্টান্ত দিতে এই উপনয়নটাকে আমরা দিচ্ছি, যে পরবর্তীতে আগুন দ্বারা ব্যাপক ধোয়া আছে। নিগমনটাকে কি বোঝাচ্ছে? যেটাকে আমরা পুরোপুরি সিদ্ধান্ত করতে চাইছি, মানে যেটা প্রতিষ্ঠা বা প্রমাণ করে ফেলছি, সেটাই হলো নিগমন। তাহলে পঞ্চ অবয়বী ন্যায়ের 5টা বাক্য কি কি? প্রতিজ্ঞা, হেতু, উদাহরণ, উপনয়ন, নিগমন। তোমাদের কাছে পুরোটা ক্লিয়ার হলো? আমরা স্বার্থানুমিতি আর পরার্থনুমিতির পার্থক্যকে আলোচনা করব। তোমরা মন দিয়ে এই পার্থক্যগুলো শোনো, এখানে আমি পয়েন্টগুলো দিয়ে দিয়েছি, এই পয়েন্ট ওয়াইজই আমি পার্থক্যগুলো বলছি। সংজ্ঞাগত দিক থেকে পার্থক্য কি? স্বার্থানুমিতি বলতে কাকে বোঝাচ্ছে? যেটা নিজের সাধ্য সংশয় দূর করার জন্য যে অনুমিতি তাকে বলা হয় স্বার্থানুমিতি। আর পরার্থনুমিতি অপরের সাধ্য সংশয় দূর করার জন্য যে অনুমিতি তাকে বলা হয় পরার্থনুমিতি। ক্লিয়ার সংজ্ঞাগত দিকটা? এবার হচ্ছে প্রকাশের মাধ্যমগত। নেক্সট পয়েন্ট আছে প্রকাশের মাধ্যম। স্বার্থানুমিতি হলো জ্ঞাতার এক প্রকার মানসিক ব্যাপার, তাই এই ধরনের অনুমিতি প্রকাশের জন্য ভাষার কোনো প্রয়োজন হয় না। আর পরার্থনুমিতিটা হলো একটা বাচনিক দিক, তাই এক্ষেত্রে ভাষার ব্যবহার করতে হয়। ঠিক আছে? একটা হচ্ছে মানসিক ব্যাপার, স্বার্থানুমিতিটা মানসিক ব্যাপার, তাই কোনো ভাষার প্রয়োজন হয় না। আর পরার্থনুমিতিটা একটা বাচনিক দিক, তাই সেখানে ভাষার ব্যবহার করতে হয়। তারপরে অবয়বের ব্যবহার।
স্বার্থানুমিতিকে ভাষায় প্রকাশ করতে হলে তিনটে অবয়বের সাহায্য নিতে হয়, তাকে ত্রি-অবয়বী ন্যায় বলা হয়। আর পরার্থনুমিতিকে যদি আমরা ভাষায় প্রকাশ করতে চাই তাহলে সেক্ষেত্রে পঞ্চ অবয়বী ন্যায় নিতে হয়। তাহলে পঞ্চ অবয়বী ন্যায় আমরা যেটা দেখলাম, প্রতিজ্ঞা, হেতু, ওই যেই বাক্যগুলো পড়ালাম, প্রতিজ্ঞা, হেতু, উদাহরণ, উপনয়ন, নিগমন, এই 5টা বাক্য লাগছে বা 5টা হেতু আমাদের লাগবে বা 5টা অবয়ব আমাদের কাছে লাগবে। প্রতিজ্ঞা, হেতু, উদাহরণ, উপনয়ন, নিগমন, এটা কিসের? পরার্থনুমিতির ক্ষেত্রে লাগছে। এবার উদাহরণগত দিক থেকে যদি দেখতে যাই তাহলে কি বলবো, প্রথমে স্বার্থানুমিতিটা, যেখানে ধূম আছে সেখানে বহ্নি, তারপরে সেকেন্ড যেটা লাইন আছে, পর্বতে ধূম আছে অতএব পর্বতে বহ্নি আছে। আর পরার্থনুমিতির ক্ষেত্রে এই যে দেখো, এই 5টা যেই বাক্য আছে সেই 5টা বাক্যের যেই সাইডে যেই উদাহরণগুলো প্রতিজ্ঞা, হেতু, উদাহরণ, উপনয়ন, নিগমন দিয়েছি, এইরকমই বিষয়টা হবে এখানে। তাও আমি একবার রিপিট করছি যে যেখানে ধূম আছে সেখানে বহ্নি, এটা আমরা প্রতিজ্ঞাতে ফেলছি। ওই পর্বতে ধূম আছে, এটা হেতু, যেখানে ধূম সেখানেই বহ্নি উদাহরণ। আর বহ্নি দ্বারা ব্যাপ্তি বিশিষ্ট ধূম ওই পর্বতে রয়েছে, সেটা হলো উপনয়ন। পর্বতে বহ্নি আছে, এটা নিগমন। আমি আর একটু ক্লিয়ারভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, দেখে নাও। যেখানে ধূম আছে সেখানে বহ্নি, এটা হলো প্রতিজ্ঞা। ওই পর্বতে ধূম আছে, এটা হেতু, যেখানে ধূম আছে সেখানে বহ্নি, এটা উদাহরণ। বহ্নি দ্বারা ব্যাপ্তি বিশিষ্ট ধূম ওই পর্বতে রয়েছে, এটা উপনয়ন। পর্বতে বহ্নি আছে অর্থাৎ এটা নিগমন। তাহলে অবয়বের দিক, উদাহরণগত দিক থেকে ব্যাপারটা বোঝা গেল। এবার অবস্থানগত দিক থেকে, স্বার্থানুমিতিকে পরার্থনুমিতির আগেই গঠন করা হয়। এইরূপ অনুমিতির দ্বারা নিজের সংশয় দূর করতে হয়। প্রথমত একটা জিনিস মাথায় রাখতে হবে, পরার্থনুমিতির আগেই স্বার্থানুমিতি হয়, তাই অর্থাৎ পরার্থনুমিতির আগেই স্বার্থানুমিতি হয়। আর পরার্থনুমিতির ক্ষেত্রে কি হচ্ছে, পরার্থনুমিতির মানে হচ্ছে স্বার্থানুমিতির পরে পরার্থনুমিতি গঠন করা হয়। অবস্থানটা বোঝো, পরার্থনুমিতির আগে স্বার্থানুমিতি হয় আর পরার্থনুমিতির মানে স্বার্থানুমিতির পরে পরার্থনুমিতি হয়। প্রকৃত অনুমিতগত কি হচ্ছে, প্রকৃত দিক থেকে দেখছে নৈয়ায়িকরা স্বার্থানুমিতিকে অনুমিতি রূপে কখনোই উল্লেখ করেননি, আর পরার্থমিতিকে যথার্থভাবে অনুমিত রূপে তারা উল্লেখ করেছেন। এইবার যদি দেখতে যাই কারণের দিক থেকে, স্বার্থানুমিতির ক্ষেত্রে ব্যাপ্তি, পক্ষধর্মতা, পরামর্শর কোনো ভূমিকা নেই। পরার্থনুমিতির ক্ষেত্রে কিন্তু ব্যাপ্তি, পক্ষধর্মতা, পরামর্শর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাহলে পার্থক্যগুলো বুঝতে পারলে পয়েন্টগুলো আরেকবার দেখে নাও, তাহলে সেটা সুবিধেই হবে। সংজ্ঞাগত পার্থক্য, প্রকাশের মাধ্যমগত, অবয়বের ব্যবহারগত, উদাহরণগত, অবস্থানগত, প্রকৃতি অনুমিতিগত, কারণের ভূমিকাগত। এবার আমরা পঞ্চ অবয়বী ন্যায় আর অ্যারিস্টটলীয় ন্যায়ের মধ্যে একটা পার্থক্য দেখব। অ্যারিস্টটলীয় হচ্ছে ত্রি-অবয়বী ন্যায়, ঠিক আছে। এই ক্লাসটা কিন্তু অনেকটা বড় হবে, কেউ স্কিপ করো না, ঠিকঠাক করে দেখো, কারণ বুঝতে কিন্তু নইলে অসুবিধে হবে। কারণ ক্লাসটা বড় হবে এই কারণে, কারণ এখানে আমরা পুরোটাই একসাথে করে দিচ্ছি, তার জন্য, ঠিক আছে। বিষয়বস্তুটাকে একেবারে বোঝানো হচ্ছে তার জন্য। তাও অনেক কিছুই আমরা পুরোপুরি তো ডিটেলসে দিতে পারছি না, যেটুকুনি আমরা পাচ্ছি তোমাদের সুবিধার্থের জন্য সেইটুকুনি দেওয়ার চেষ্টা করছি। ক্লাসটাকে স্কিপ করো না, পুরোটা দেখার চেষ্টা করো। বচনের সংখ্যাগত দিক, পঞ্চ অবয়বী ন্যায়ের ক্ষেত্রে 5টা বচন দেখা যায় আর অ্যারিস্টটলের ক্ষেত্রে 3টে বচন দেখা যায়। তারপরে নেক্সট হচ্ছে অবয়ব বাক্য ও যুক্তি বাক্য রূপ। পঞ্চ অবয়বী ন্যায়ের ক্ষেত্রে এই ন্যায়ের অন্তঃস্থিত যে সমস্ত বচনগুলি পরিলক্ষিত হয় সেগুলিকে অবয়ব বাক্য রূপে উল্লেখ করা হয়। আর অ্যারিস্টটলীয় ন্যায়ের ক্ষেত্রে এই ন্যায়ের অন্তঃস্থিত যে সমস্ত বচন পরিলক্ষিত হয় সেগুলি যুক্তি বাক্য অথবা সিদ্ধান্ত রূপে অভিহিত হয়। অবয়গত পার্থক্য, পঞ্চ অবয়বীর ক্ষেত্রে এই ন্যায়ের অবয়বগুলো হলো প্রতিজ্ঞা, হেতু, উদাহরণ, উপনয়ন, নিগমন অভিহিত করা হয়। আর এক্ষেত্রে অ্যারিস্টটলীয় ন্যায়ের ক্ষেত্রে এক্ষেত্রে প্রথম বচনটিকে প্রধান যুক্তিবাক্য, দ্বিতীয়টিকে অপ্রধান যুক্তিবাক্য এবং শেষটিকে সিদ্ধান্ত রূপে গ্রহণ করা হয়। তাহলে বোঝা গেল পঞ্চ অবয়বী ন্যায়ের ক্ষেত্রে 5টা যেই বাক্য সেগুলো হলো প্রতিজ্ঞা, হেতু, উদাহরণ, উপনয়ন, নিগমন। আর অ্যারিস্টটলের ক্ষেত্রে যেহেতু যুক্তি বাক্য দ্বারা, তাই প্রধান যুক্তিবাক্য, অপ্রধান যুক্তিবাক্য সিদ্ধান্ত রূপে গণ্য করা হয়।
এবার গুরুত্বের বিষয়গত, যেখানে বলছে এই ন্যায়ে পঞ্চ অবয়বী ন্যায়ে আকারগত ও বস্তুগত এই দু প্রকার সত্যতার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। বস্তুগত সত্যতাকে তারা সুপরিচিত দৃষ্টান্তের মাধ্যমে প্রতিষ্ঠা করতে চেয়েছেন, আর অ্যারিস্টটলীয় ন্যায়ের ক্ষেত্রে আকারগত সত্যতার ওপরই গুরুত্ব দেওয়া হয়েছে বেশি করে। আর আকারগত দিক থেকে পার্থক্য যেটা হচ্ছে, পঞ্চ অবয়বী ন্যায় দুটো আকার প্রকাশ করা হচ্ছে, একটা অবরোহ আর একটা আরোহ। আর অ্যারিস্টটলীয় ন্যায়টা শুধুমাত্র অবরোহমূলকই বচন, মানে অবরোহমূলক আকারই ওখানে পাওয়া যায়। তাহলে পুরোটা ক্লিয়ার হয়ে গেল। আরেকবার বলছি যে পঞ্চ অবয়বী ন্যায়ের ক্ষেত্রে আরোহ অবরোহ এই দু প্রকার অনুমানের যুগ্ম প্রকাশরূপে গণ্য করা হয়, আর অ্যারিস্টটলের ক্ষেত্রে শুধুমাত্র অবরোহমূলক বচনকে বা আকারকে আমরা স্বীকার করছি। তাহলে পুরোটা ক্লিয়ার হলো। এখানে একবার দেখে নাও পয়েন্টগুলো। বচনের সংখ্যাগত, অবয়ব বাক্য, যুক্তিবাক্য রূপ, অবয়গত পার্থক্য, গুরুত্বের বিষয়গত আর আকারগত। আমাদের ক্লাসটা বোঝা গেল কিভাবে আমরা বললাম অনুমানটা কি, স্বার্থানুভূতির পরার্থনুভূতির যে পার্থক্য সেটাও আমাদের কাছে পুরোটা ক্লিয়ার হলো। নেক্সট দিন আমরা পক্ষ সাধ্য হেতুর এই ধারণাটা আরও ডিটেলসে পড়ব, এবং এই সদ হেতু যেটা সদ হেতুর যে লক্ষণগুলো আছে সেই লক্ষণগুলো সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো, এবং আমাদের চ্যানেলে যদি নতুন কোনো সদস্য থাকো তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এবং আরেকটা কথা বলার যে এই ন্যায়ের পার্টটা কিন্তু পরপর ভিডিওগুলো দেখার চেষ্টা করবে, তোমরা ক্লাসগুলো পরপর করার চেষ্টা করবে, কারণ একটার সাথে একটা কিন্তু রিলেটেড, এটা কিন্তু পুরোটা ইন্ডিয়ান লজিক। তো সুতরাং তোমাদেরকে বোঝার ক্ষেত্রেই আমি বলছি যে তোমরা পরপর সিকোয়েন্স ওয়াইজ ক্লাসগুলো করো, কারণ যদি তোমরা ঠিকঠাক না করো তাহলে যেহেতু লজিক তাই তোমাদের বুঝতে একটু অসুবিধে হবে। তো সুতরাং যদি তোমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো, এবং নতুন কোনো সদস্য থাকলে সাবস্ক্রাইব করো, এবং ক্লাস সংক্রান্ত যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিও। আজকের ক্লাসটা এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ।